দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিবিএল ফার্মাসিউটিক্যালস নিবেদিত হেলথ গাইডের আজকের আয়োজনে। এটি চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন। আজকের আয়োজনে আমরা কথা বলবো ক্যালসিয়াম ও ভিটামিন ডি ওষুধ গ্রহণের উপকারিতা এবং অপকারিতা এই বিষয়টি নিয়ে, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে স্টুডিওতে আছেন ডাক্তার সামিরা রাহাত আফরোজ। তিনি সহকারী অধ্যাপক, মেডিসিন বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজ। ডাক্তার সামিরা রাহাত আফরোজ, আপনাকে স্বাগতম আমাদের আয়োজনে। থ্যাংক ইউ ডক্টর তামান্না। আসসালামু আলাইকুম। আপনাকেও এবং ডিবিএলকে এবং চ্যানেল 24কে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। জি, আসলে আমাদের যে আয়োজন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই ওষুধ নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন এবং অনেকে অনেকভাবে খেয়ে যাচ্ছেন এই ওষুধগুলো, বা আমি যদি বলি এই মেডিসিনগুলো। শুরুতেই জানতে চাচ্ছি আসলে ক্যালসিয়াম বা ভিটামিন ডি এর আসলে কি কাজ শরীরে, এই বিষয়টি নিয়ে যদি বলেন। আসলে আমাদের দেহে কিন্তু অনেক ভিটামিন আর মিনারেলের প্রয়োজন আছে। তার মধ্যে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি দুটো আলাদা জিনিস, হয়তো দুটো সম্পর্ক আছে কিন্তু দুটো আলাদা জিনিস, এবং দুটাই এসেনশিয়াল আমাদের বডির ফুল ফাংশনিংটা নর্মাল ফাংশনিং করার জন্য। তবে একটা নির্দিষ্ট পরিমাণে আমাদের সেটা ডায়েট থেকে নিতে হয়। কোনো কারণে যদি ডায়েটে ডেফিসিয়েন্সি হয় তখন এটা কমে গেলে পরে ডক্টরে ওটা প্রেসক্রাইব করার চিন্তা করেন। কিন্তু ক্যালসিয়াম আর ভিটামিন ডি অভাবে শরীরে অনেক উপসর্গ দেখা যেতে পারে, এবং বিশেষ করে মাসকুলোস্কেলিটাল বলি, মানে হাড় এবং মাংসপেশি। শুধু তাই না, আমাদের যে যতগুলো অর্গান আছে ক্যালসিয়ামের একটা ইফেক্ট আছে। যত জায়গায় কোষ আছে, যেমন হার্টে বলেন বা বিভিন্ন জায়গাতে সেল কন্ট্রাকশন বা মাসল কন্ট্রাকশন, এটাকে বলি আমরা ফুল ফাংশনিংয়ের জন্য ক্যালসিয়ামটা খুবই দরকার। অনেক সময় অনেকে বলেন ক্যালসিয়ামের সাথে ভিটামিন ডি খেতে হবে, অথবা ভিটামিন ডি একা খেলে হবে না, ক্যালসিয়াম নিতে হবে। এই ধরনের কথার আসলে ভিত্তি কি এবং সম্পর্কটা কোথায় আসলে? ধন্যবাদ, ভেরি নাইস, খুবই সুন্দর একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে তাহলে আমাকে একটু নর্মাল একটা জিনিস একটু বলে বুঝাতে হবে দর্শকদেরকে। সেটা হলো যে ভিটামিন ডি আর ক্যালসিয়ামের ভিতরে সম্পর্কটা আসলে কি। আমরা যে ক্যালসিয়ামটা খাই, এই ক্যালসিয়ামটা কিন্তু সরাসরি কিন্তু রক্তে যেতে পারে না, ভিটামিন ডি লাগে সেটার জন্য। এবং ভিটামিন ডিটা আসে তাহলে ইউজুয়ালি কোথার থেকে? ডায়েট থেকে তো আসে, মানে খাদ্য থেকে তো ভিটামিন ডি ক্যালসিয়াম দুটোই আমরা পাই। তবে মেজর যে সোর্সটা সেটা হচ্ছে আমাদের সানলাইট, মানে হচ্ছে সূর্যের আলো। এবং সূর্যের আলো থেকে প্রথমে এটা আমাদের চামড়ার নিচে এক ধরনের বিশেষ কোলেস্টেরল থাকে, সেই কোলেস্টেরলটা পরবর্তীতে লিভারে গিয়ে ভিটামিন ডিতে রূপান্তরিত হয়। সেই ভিটামিন ডিটা লিভার থেকে যখন কিডনিতে আসে তখন সেটাকে বলি আমরা অ্যাক্টিভ ভিটামিন ডি। দ্যাট ইজ লিভার পর্যন্ত যে ভিটামিন ডিটা তৈরি হয়ে আসছে সেটাও সাফিসিয়েন্ট না, কিডনিতে গিয়ে সেটা একদম অ্যাক্টিভ ফর্ম হয়, মানে একদম যেটাতে কার্যকর যে ফর্মুলা, সেই ফর্মুলাটা তৈরি হয় কিডনিতে গিয়ে। এবং এই ভিটামিন ডিটা করে কি, এটা আমাদের যে খাদ্য নালী আছে, আমরা যখন খাই কিছু, সেই ক্যালসিয়াম কন্টেইনিং যে ফুডটা থাকে বা ক্যালসিয়াম রিচ যে মানে খাদ্যটা থাকে, সেটাকে অ্যাবজর্ব করতে, মানে খাদ্য নালী থেকে রক্তে যাওয়ার জন্য যে এই যে পাথওয়েটা, পথ চলাটা, এটা ভিটামিন ডি সহজ করে দেয়। যার কারণে ভিটামিন ডিটা যদি আমাদের কম থেকে যায়, আমরা যত ক্যালসিয়াম খাই না কেন, সেটা কিন্তু আসলে ব্লাড বা দেহকোষ পর্যন্ত পৌঁছাতে পারে না। ঠিক তেমনি ভিটামিন ডি পেলাম, কিন্তু যদি আমি ক্যালসিয়াম কম খাই, সেটাও কিন্তু আসলে শেষ পর্যন্ত ক্যালসিয়াম অভাব, ভিটামিন ডি আছে কিন্তু কোষ পর্যন্ত ক্যালসিয়ামটা যাচ্ছে না। তার মানে আসলে একটা আরেকটার জন্য অপরিহার্য, এবং দুটোর আসলে সম্পর্কটা অনেক গভীর। তাছাড়া তারা কোনোটাই কাজে আসছে না, বোঝা গেল আসলে ম্যাডাম। এখন আসি আমি যেটা আমাদের আজকের বিষয়, এই ওষুধ গ্রহণের উপকারিতা এবং অপকারিতা। এই ক্যালসিয়াম বা ভিটামিন ডি ওষুধগুলো আসলে কখন আপনারা সাজেস্ট করছেন, বা কোন কোন রোগীদের আসলে প্রয়োজন? জি, ধন্যবাদ, সুন্দর প্রশ্ন। আমরা এটা আসলে আমাদের প্র্যাকটিসে আমরা এটা অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হই, কারণ রোগীরা আমাদের কাছে ক্যালসিয়াম ভিটামিন ডি পাওয়া অবস্থাতেই আসে, এবং হয়তো দেখা যায় সেটা ডাক্তারদের প্রেসক্রিপশন না, হয়তো নিজেরাই খাচ্ছেন এরও কাছ থেকে শুনে, অথবা ওষুধের দোকান থেকে সাজেস্ট করছেন। তো অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাই, এটা জোর দিয়ে, যে আসলে ওষুধ হিসাবে ভিটামিন ডি অথবা ক্যালসিয়াম অথবা দুইটা মিক্স যে কতগুলো ওষুধ পাওয়া যায়, এগুলো খাওয়ার আগে দিয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। কারণ আমাদের ডাক্তারি শাস্ত্রে কিন্তু কিছু বিশেষ কন্ডিশন আছে, যে কন্ডিশনের বাইরে কিন্তু আমরা এগুলো প্রেসক্রাইব করাটা অ্যাকচুয়ালি মারণ, বরঞ্চ প্রেসক্রাইব করলে পরে রোগীর ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে যদি অতিরিক্ত সেবন করে থাকেন ওনারা।
জি, তার মানে আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের আমি বলবো সাপ্লিমেন্টগুলো নেওয়াও আসলে উচিত সাপ্লিমেন্টগুলো নয়। নেওয়াটা একটা রিস্কি। একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই জি। নেওয়া উচিত। ক্যালসিয়ামের কথায় আমি আসবো, তার আগে একটু ভিটামিন ডি এর বিষয়টা নিয়ে আপনার কাছে আবার যাচ্ছি। এখন যেহেতু আমরা একটা করোনা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি গত 2 বছর ধরে, এবং আমরা দেখেছি করোনা রোগীদের আসলে ভিটামিন ডিটা খুব বেশি সাজেস্ট করা হচ্ছে। চিকিৎসকদের প্রেসক্রিপশনেও দেখা যাচ্ছে যে একদম সব করোনা রোগীকে ভিটামিন ডি দেওয়া হচ্ছে। যোগসূত্রটা কোথায়, আসলে প্রয়োজনটা কেন? এটা আমি বলছি যে আসলে করোনা ভাইরাস বা কোভিড-19 ভাইরাসটা পৃথিবীতে নতুন। বয়স ওর 2 বছর হলো খালি। সামনে আরও কিছুদিন হয়তো আমাদের সাথেও থাকবে, আর অনেক বছরও থাকতে পারে, কারণ এটা মিউটেশন হচ্ছে। তো শুরুতে দেওয়ার অনেকগুলো গবেষণা করা হয়েছে দেশে বিদেশে, বিশেষ করে আমেরিকা, ইংল্যান্ডে, ইউরোপে। সেখানে একটা পর্যায়ে দেখা গেল যে কিছু কিছু গবেষণাপত্রে ইনিশিয়াল শুরুর দিকে দেখা গেল যে যেসব রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তাদের করোনা ভাইরাসের তীব্রতাটা একটু কম হয়। তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো হওয়ার পিছনে ভিটামিন ডি এর একটা রোল আছে। তো প্রথম দিকে বলা হতো যে না, ভিটামিন ডিও দেওয়া হোক। তো পরের দিকে আবার গবেষণাতে দেখা গেল যে না, করোনা ভাইরাস হলে পরে ভিটামিন ডি দিয়ে আসলে লাভ নাই। ভিটামিন ডিটা আমাদের খেতে হবে ওই সৈনিককে আগে তৈরি করতে হবে, মানে আমার বডিটাকে আগেই তৈরি করতে হবে রোগ দিয়ে আক্রান্ত হওয়ার আগে। সুতরাং করোনা দিয়ে আক্রান্ত হওয়ার আগে যদি আমার ইমিউন স্ট্যাটাস বা রোগ প্রতিরোধ ক্ষমতা যদি শক্ত থাকে, সমর্থ থাকে, তবে গিয়ে আমি করোনা ভাইরাসটাকে ফাইট করতে পারবো। কিন্তু একবার কোভিড হয়ে যাওয়ার পরে কিন্তু ভিটামিন ডি নিলে সেটা কিন্তু ইফেক্ট পরবর্তী গবেষণাগুলোতে দেখা গেছে যে আসলে তেমন একটা নেই। এখন কিন্তু খেয়াল করবেন, যদি কোভিড আক্রান্ত হন, ডাক্তাররা কিন্তু আসলে ক্যালসিয়াম ভিটামিন ডিতে এখন দিচ্ছেন না। যদি রোগী আগের থেকে পেয়ে থাকে কোনো বিশেষ কারণে, তখন ওনারা এটাকে রেখে দিচ্ছেন। আদারওয়াইজ কোভিড চিকিৎসার জন্য কিন্তু আসলে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটা WHO, অথবা বাংলাদেশের সরকারের যে গাইডলাইন, এরা তো ওখান থেকেই নিয়ে এসছে, আমেরিকান, ইউরোপিয়ান বা ইউকে গাইডলাইন, কোথাও কিন্তু আসলে ভিটামিন ডিটা চিকিৎসা হিসাবে রেকমেন্ড করছেন না। জি, তার মানে বোঝা গেল আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরির ক্ষেত্রে এই ভিটামিন ডি এর একটা রোল রয়েছে, আছে, এবং সেই জন্যই দেয়া হচ্ছে। আসলে এখন উপকারিতাটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খাওয়ার উপকারিতাটা কি? ওষুধ হিসেবে। জি, অবশ্যই ওষুধ ওষুধ হিসেবে হিসেবে। এটা উপকারিতাটা হচ্ছে তখনই যখন কোনো ক্ষেত্রে আমরা রোগীদের ক্ষেত্রে দেখি যে এই রোগীটা হয়তো বয়স বেশি। আমি কয়েকটা উদাহরণ দিলে মনে হয় জিনিসটা ইজিয়ার হয়। যে হয়তো বয়স বেশি, তিনি ভদ্রলোক হতে পারেন, ভদ্রমহিলা হতে পারেন। মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে যাদের মাসিক শেষ হয়ে যায়, যেটাকে বলি আমরা মেনোপজ, এই পোস্ট মেনোপোজাল স্টেটটা আমরা খেয়াল করি। পুরুষদের ক্ষেত্রে আমরা খেয়াল করি 60 বা 70 বছরের ঊর্ধ্বে যদি ওনারা হন। প্লাস আমাদেরকে পাশাপাশি খেয়াল করতে হয় যে ওনাদের ডায়েটারি ইনটেকটা কেমন, ওনারা কতটুকু খেতে পারছেন। অনেক রোগী আছেন তাদের বিভিন্ন রোগের অবস্থা, কিডনি বা লিভারের সমস্যা আছে, খাওয়ার রুচিই কম, খেতেই পারছেন না, তখন আমরা কনসিডার করতে পারি। অথবা অল্প বয়সের মহিলারা যখন আমাদের কাছে আসেন, যারা প্রেগন্যান্ট, আপনি এই বিষয়ে আপনি স্পেশালিস্ট, আপনি ভালো বলতে পারবেন যে প্রেগনেন্সি অথবা দুগ্ধপান, বাচ্চা দুগ্ধপান করছে ল্যাকটেশন পিরিয়ডে, তখন সাপ্লিমেন্টারি আমাদের দেওয়া লাগে। অথবা কোনো রোগীর যদি আমরা দেখি যে তার খাদ্যনালীতে কোনো ডিজিজ আছে, যে খাচ্ছে রোগী কিন্তু এই খাওয়াটা ঠিকমতো হজম হচ্ছে না, বা হজম হলে সেটা ব্লাডে যেতে পারছে না কোনো কারণে। অথবা দেখা যাচ্ছে যে তার লিভারের সমস্যা আছে, যে আগেই যে বললাম যে লিভারে আমাদের আগে পরিবর্তিত হয়ে রূপান্তরিত হয়ে অ্যাক্টিভ ফর্মটা আসে। অথবা যারা কিডনি রোগী, তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা সাপ্লিমেন্টটা দেওয়ার কথা আমরা তখনই চিন্তা করি, কারণ আমরা বুঝে যাই যে এই রোগীটা হয়তো কম খাচ্ছে, অথবা ঠিকমতো খেলেও খাদ্যর উপকরণটা ঠিকমতো রক্তনালীতে বা রক্ত বা কোষে পর্যন্ত পৌঁছাবে না। সেক্ষেত্রে আমরা তখন ভিটামিন ডি আর ক্যালসিয়াম দুইটা একসাথে দিব না আলাদা দিব, কত ডোজে দিব সেটা হিসাব করে দিই, তখন গিয়ে রোগীর উপকারিতাটা হয়। জি, তার মানে আসলে চিকিৎসক নির্ধারণ করবেন যে তার রোগীর আসলে প্রয়োজন রয়েছে কিনা এই মুহূর্তে, এবং ডায়েটারি ইনটেকের সাথেও অনেকটা সম্পর্কিত। যেহেতু উপকারিতাটা জানতে চাইলাম, অপকারিতার বিষয় আসলে আসতেই হয়। অপকারিতা বলতে বোঝাতে চাচ্ছি অনেকেই পরামর্শ ছাড়াই খাচ্ছেন, নিজের লাগছে কি লাগছে না তার আসলে বালাই নেই, সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, আমি এমন রোগীও পেয়েছি। কেন খাচ্ছেন ক্যালসিয়াম? ম্যাডাম, আমার সাথে আমার মা খায়, শাশুড়ি খায়, বা আমার বোন খায়, আমিও একটা কৌটা খেয়ে ফেললাম সেজন্য।
গায়ে ব্যথা হচ্ছে বা আমার গায়ে বলে একটু যে- ব্যথা হচ্ছে সেই জন্য আমি দুটো কৌটা কিনে exactly. কৌটাতে যে ক্যালসিয়াম বা ভিটামিন ডি পাওয়া যাচ্ছে সেটা খেয়ে নিয়েছি। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কি পরামর্শ এবং এটার কোনো অপকারিতা আছে কিনা? অবশ্যই অপকারিতা আছে। এবং আপনাদের আজকের অনুষ্ঠানের যে টাইটেলটা, যে উপকারিতা অপকারিতা, এটা খুব সুন্দর একটা টাইটেল। আমি বলবো অপকারিতাটা হচ্ছে যে কোনো কিছু কিছু খাদ্য উপকরণ আছে, যেটা আমি দর্শকদের উদ্দেশ্যে আর কি একটু ভেঙে বলতে চাই, যেটা অতিরিক্ত ফর্মে খেলে পরে কিডনি দিয়ে ওয়াশ আউট হয়ে বের হয়ে যায় প্রস্রাব দিয়ে। কিন্তু ক্যালসিয়াম আর ভিটামিন ডি এমন দুটি উপকরণ, কিডনি দিয়ে বের হয় কিছু পরিমাণে, কিন্তু অতিরিক্ত যদি হয়ে যায় কিডনি তখন আর বের করতে পারে না, সেটা বডিতে জমতে থাকে, বিশেষ করে কিডনিতে। ভিটামিন ডি এর ক্ষেত্রে আরও বেশি, এটাকে বলি আমরা ফ্যাট সলিউবল ভিটামিন। এটা প্রস্রাব দিয়ে বের হয় না, এবং এটা যদি প্রস্রাব দিয়ে যেহেতু বের হতে পারছে না, অতিরিক্ত ভিটামিন ডি আমরা সবাই জানি এটা লিভারে গিয়ে জমতে থাকে। ঠিক যেমন করে লিভারে যেমন চর্বি জমে, অথবা যদি অধিক পরিমাণে কেউ অ্যালকোহল খায় সেটা জমে, বা ইয়েগুলো জমে, বিভিন্ন বর্জ্য পদার্থ জমে যায়। ভিটামিন ডি কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে বডি যেহেতু বের করতে পারছে না, লিভারে গিয়ে এটা জমতে থাকে। এবং ক্যালসিয়াম আলাদা খাওয়ার জন্য কিছু উপসর্গ হয়, এটাকে বলি আমরা হাইপারক্যালসিমিয়া, রোগীর কিছু উপসর্গ হয়, সমস্যা হয়। ভিটামিন ডি আলাদা করে যদি ওনারা খান, সেটার জন্য আলাদা উপসর্গ হয় এবং সমস্যা হয়। দুইটা যদি একসাথে কেউ খান তাহলে ডাবল সমস্যা হতে পারে। জি, তার মানে আসলে সব কিছুরই প্রয়োজন রয়েছে জাস্টিফাই করার, যে Justify করার, আমার জি। এই মুহূর্তে এই ধরনের সাপ্লিমেন্টগুলো বা এই ওষুধগুলো নেওয়ার প্রয়োজন রয়েছে কিনা। আসলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে জানা গেল। এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আপনি বলছিলেন যে অনেক সময় রোগীরা নিজে থেকেই খায় বা শরীর ব্যথা হলেই খাচ্ছে। অনেকে কিন্তু আবার বলছে যে ম্যাডাম আমি আরাম পাচ্ছি খেয়ে, আরাম পাচ্ছি খেয়ে। আসলে কোনো সম্পর্ক সাইন্টিফিক রয়েছে, ব্যাখ্যা কিভাবে দেওয়া যায়? ব্যাখ্যা রয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই ব্যাখ্যা রয়েছে। আর পৃথিবীতে যা ঘটে সবই আসলে সাইন্টিফিক। আমাদের চিন্তা ভাবনাটা হয়তো সাইন্টিফিক নাও হতে পারে, কিন্তু এই যে রোগী আসলো, এসে হয়তো বলছে যে ম্যাডাম আমার গায়ে ব্যথা হচ্ছিল, যেই বয়সেরই হোক, ক্যালসিয়াম খেয়েছি, ক্যালসিয়াম খাওয়ার পরে কিন্তু আমি বেটার ফিল করছি। অ্যাজ এ ডক্টর জিনিসটাকে আমরা উড়িয়ে দিতে পারবো না, কারণ রুগীটা আমার কাছে প্রথম এসছে এবং উনি বলছেন ক্যালসিয়াম খাওয়ার পর ওনার ভালো লাগছে। অ্যাজ এ ডক্টর আমাকে আগে ওনাকে দেখে, ওনার কাছ থেকে হিস্ট্রি শুনে বা ওনাকে পরীক্ষা করিয়ে আমাকে বুঝতে হবে আসলে কি রোগীর কোনো ক্যালসিয়াম ডেফিসিট বা ক্যালসিয়ামের অভাব বা ভিটামিন ডির অভাব ছিল কিনা শরীরে। যদি থেকে থাকে সেটা কী কারণে, তাকে জিজ্ঞাসা করে, বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করে বা কিছু এক্সামিনেশন করে বা কিছু ব্লাড টেস্ট করে আমাদের এটা কনফার্ম হতে হবে। কারণ এই রোগীটা যখন আমার কাছে এসছে ক্যালসিয়াম খাওয়া অবস্থাতে এখনও খাচ্ছে, আমি কি ডিসকন্টিনিউ করব না কন্টিনিউ করব, এটা একটা বিগ কোয়েশ্চেন। তো সুতরাং আমাদের অভিজ্ঞতার আলোকে, আমরা যে নলেজের আলোকে এটা আমাদের সিদ্ধান্তটা নিতে হয়। আর এটা হতে পারে যে প্রথমে এই সম্ভাবনাটাই বলবো যে হয়তো রোগীর আসলেই ক্যালসিয়ামের ডেফিসিট ছিল কোনো কারণে, অথবা এমনও হতে পারে যে অনেক সময় আমরা এটা বলি সাইকোলজিক্যাল রিলিফ, যে হয়তো অন্য কারণে হচ্ছিল, হয়তো পেশেন্ট স্ট্রেসে ছিল বা অন্য কারণে হয়তো তার 2 সপ্তাহ আগে জ্বর হয়েছিল বা ডেঙ্গু হয়েছিল, গায়ের ব্যথা তো ওসব কারণে হতে পারে। তো সুতরাং গায়ের ব্যথাটা কেন ছিল সেটাও আমাদের বোঝার দায়িত্বটা কিন্তু আসলে আমাদের, রোগীদের কাছ থেকে ইনফরমেশনটা আমাদেরকে নিয়ে দেন আমাদেরকে ডিসিশনটা দিতে হয়। জি, তার মানে হচ্ছে আসলে রোগীর হিস্ট্রিটা অনেক গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এবং জি। সেই অনুযায়ী তাকে পরামর্শ দেয়া। ম্যাডাম, আমরা আয়োজনে একদমই শেষে যদি এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর বিষয়টা নিয়ে সবার উদ্দেশ্যে কিছু বলেন। ধন্যবাদ। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এই দুটো আমাদের শরীরে আসলে খুবই গুরুত্বপূর্ণ দুটি উপাদান। সাফিসিয়েন্ট পরিমাণে আমাদের ডায়েটে এটা থাকা প্রয়োজন। এবং সহজ ভাষায় যদি বলি, রৌদ্র, আমাদের যে সানলাইটটা, এটা কিন্তু আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত যাদের ডেফিসিয়েন্সি থাকে আমরা তাদেরকে অ্যাডভাইস করি প্রতিদিন 15 থেকে 20 মিনিট সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত রোদ কিছুটা শরীরের যে এক্সপোজড এরিয়া সেখানে একটু পোহাতে বলি। ক্যালসিয়ামের ক্ষেত্রে আমরা বলি ডায়েটারি ক্যালসিয়াম বা ডায়েটারি ভিটামিন ডি হচ্ছে বেস্ট। আমরা ডায়েট থেকে আপনারা ইন্টারনেটে অথবা পত্রিকাতে অহরহ আপনারা দেখতে পান এটা সম্বন্ধে কোন কোন খাদ্যেতে এটার গুণাবলী আছে, যেমন দুধ ভেরি রিচ সোর্স, সবুজ শাকসবজি, ডিমের কুসুম, যদি ডিমের কুসুম কেউ খেতে না পারে তাহলে বাকিগুলো খাবে,
বাদাম, এগুলো খুব রিচ সোর্স। দর্শক, ডিবিএল ফার্মাসিউটিক্যালস নিবেদিত হেলথ গাইডের আজকের আয়োজনের একদমই শেষে চলে এসেছি। ক্যালসিয়াম এবং ভিটামিন ডি ঔষধ নিয়ে আজকে ম্যাডাম যে কথাগুলো বললেন, আশা করি সবাই অনেক সচেতন হবেন এই ঔষধগুলো নেওয়ার ক্ষেত্রে। সবার সুস্থতা কামনায় আজকের আয়োজন থেকে এখানেই বিদায় নিচ্ছি।